আছি আমরা নিউ জলপাইগুড়িতে। এবার আমরা যাবো চলো একেবারে ট্যাক্সি স্ট্যান্ডে কথা বলবো। Attention please, 557550 Haldibari New Jalpaiguri passenger is arriving on platform number 4. Thank you. कृपया 55575 Haldibari New Jalpaiguri passenger platform number 4 पर आ रही है। धन्यवाद। हल्दीबाड़ी न्यू जलपाईगुड़ी पैसेंजर प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। यात्रियों कृपया ध्यान दीजिए। দেখে নাও সবাই। এ ভাই পার্কিং এখান থেকেই কিন্তু গাড়ি বুকিং করবে, আর ক্যাব যেগুলো বুকিং হবে সেগুলো কিন্তু যাত্রী সাথী কাউন্টার থেকে স্লিপ করিয়ে তবেই কিন্তু পারমিশন সরকারিভাবে হয়। সুতরাং এই যাত্রী সাথী কাউন্টারে স্লিপ করাবে তবে কিন্তু গাড়ি বুকিং করবে, আদারওয়াইজ এখানকার পুলিশ সংস্থা বলল যে কিন্তু আদার্স যে গাড়িগুলো সেগুলোর পারমিট থাকে না বা অনেক কিছু অ্যানামেলিস থাকে, তো সেগুলো সমস্যা হয় রাস্তায় এবং টাকা পয়সারও অনেক হেরফের আছে। এদের একটা নির্দিষ্ট টাকা আছে গাড়ির মাপ অনুযায়ী যতজন প্যাসেঞ্জার যাবে। তো আমার বাবা গেছেন ওখানে যাত্রী সাথে ওখানকার কাউন্টারে। এই ক্ষমা কর, সামনে এগিয়ে যা। তো চলো আগে টিকিটটা করাক, তারপরে আমি সব দেখাচ্ছি কি করলো না করলো, বলছি সবটা। হচ্ছে ক্যাব বুকিং সেন্টার, এখান থেকে কিন্তু বুকিং করতে হবে আর অন্য কোথা থেকে বুকিং করবে না, ঠিক আছে। এই যে ওখানে পার্কিং লট আছে, পার্কিং লটে সবাই দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। পার্কিং লটে গাড়ি দাঁড়িয়ে থাকবে, কিন্তু এখান থেকে এসে একমাত্র এখানে এসে বুকিং করবে আর অন্য কোথাও না। পুলিশের সঙ্গে কিন্তু নাম্বার বিনিময় হয়। অনেকগুলো রাস্তা আমি দেখলাম, অনেকগুলো পয়েন্টস আমি নোট করলাম। সেটা হলো যে গাড়িতে আমি ইনফরমেশনটা আমার রেজিস্টার্ড হলো, হ্যাঁ, সেইভাবেই কিন্তু যাওয়া হচ্ছে। এটাই কিন্তু দরকার, হ্যাঁ, যে যাত্রী ইনফরমেশনটা পুরোপুরি যেন থাকে সেভাবে, হ্যাঁ। আর যেটা কিন্তু পুলিশের কাছে পুলিশের খাতায়ও হলো,
প্লাস ওদের যে অটোমোবাইলস মানে এই যে সংস্থা যে সেখানেও হলো। চলো তাহলে চলো, এবার আমরা গাড়িতে উঠবো, তাই তো মিঠাই রানী? দার্জিলিং তাহলে আমরা আজ পৌঁছে গেছি এখন এনজেপি, আর এনজেপি থেকে গাড়ি বুকিং হয়ে গেছে আর গাড়িতে বসে পড়েছি। হর হর মহাদেব নাম নিয়ে আমরা প্রচন্ড হয়ে গেছি। কলকাতার মতোই গরম, কলকাতা থেকে একটুখানি হয়তো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি কম, কিন্তু প্রচন্ড গরম, ভালোই গরম। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগবে, রাস্তায় দেখি কি কি দেখা যায় তোমাদের সাথে শেয়ার করব। চলো। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং পাহাড়ের দূরত্ব 73 কিলোমিটার। এই 73 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট মতো। তাহলে বন্ধুরা, এই 2 ঘন্টা 30 মিনিটের যাত্রাপথে চলো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করে নিই। প্রথমেই চলো বলি তোমাদেরকে দার্জিলিং সম্বন্ধে। দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি মনোরম পার্বত্য শহর। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান এবং কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের জন্য বিখ্যাত। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন নামেও পরিচিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন টাইগার হিল, বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা ইত্যাদি। এবার চলো তোমাদেরকে দার্জিলিংয়ের একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিই। অবস্থানগতভাবে দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। আমরা ওপরে চলে যাচ্ছি, হ্যাঁ আমরা দার্জিলিংয়ে যাচ্ছি, গাড়ি পেয়ে গেছি, গাড়ি বুক করে কাওয়াখালী হয়ে চলে যাচ্ছি। হ্যাঁ কাওয়াখালী, সামনে থেকে কাওয়াখালী। বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন টাইগার হিল, বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা ইত্যাদি। এবার চলো তোমাদেরকে দার্জিলিংয়ের একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিই। অবস্থানগতভাবে দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6700 ফুট উঁচুতে অবস্থিত। এখানকার ভাষা, এখানে বাংলা, হিন্দি, নেপালি এবং ইংরেজি ভাষা প্রচলিত আছে। দর্শনীয় স্থান কি কি? দর্শনীয় স্থানের মধ্যে টাইগার হিল, যা কিনা সূর্যোদয় দেখার জন্য বিখ্যাত, বাতাসিয়া লুপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, পিস প্যাগোডা, মঠ যেমন ঘুম মঠ বা মনেস্ট্রি, দার্জিলিংয়ের চিড়িয়াখানা, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইত্যাদি খুবই বিখ্যাত। আর যেটা না বললেই নয় তা হলো চা বাগান। দার্জিলিংয়ের চা
বিশ্বজুড়ে বিখ্যাত। এখানকার চা বাগানগুলো সবুজ আর মনোরম পরিবেশে ঘেরা। চলো এবার জেনে নিই এখানে যোগাযোগ ব্যবস্থা কি কি আছে। এখানে বাস, ট্যাক্সি এবং টয় ট্রেনের মাধ্যমে ভ্রমণ করা যায়। এবার চলো জেনে নিই আবহাওয়া কেমন। দার্জিলিংয়ের আবহাওয়া সারা বছর মনোরম থাকে। গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখানকার অর্থনীতি কেমন? দার্জিলিংয়ের অর্থনীতি মূলত পর্যটন এবং চা শিল্পের উপর নির্ভরশীল। এছাড়াও এখানে আলু, আদা, এলাচ এবং পেঁয়াজের মতন ফসলও উৎপন্ন হয়। দার্জিলিংয়ের সংস্কৃতি। দার্জিলিং একটি বহু সাংস্কৃতিক শহর। এখানে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মানুষের বসবাস। দার্জিলিংকে পাহাড়ের রানী নামেও পরিচিত। দার্জিলিং শহরটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল। 1835 সালে ব্রিটিশরা দার্জিলিংকে সিকিম থেকে লিজ নেয়। আমরা বসলাম, আমার ফ্যামিলি পুরো পেয়েছিল। মিঠাই রানী, আমার হাতটা ঘোটাও না। চলো, হর হর মহাদেব। করণ এবং কিছু প্রাথমিক বিকাশে স্থানীয় লেপচা এবং অন্যান্য সম্প্রদায়ের ভূমিকা ছিল। গোয়েল জেট, একটা চেক পোস্ট। মাছের মুড়ি, জয় হো নন্দী মহারাজ। পাহাড় দেখা যাচ্ছে। আর ঠান্ডাটাও কিন্তু শুরু হয়ে গেছে। water.
দার্জিলিংয়ের নাম আসতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর ও দার্জিলিংয়ের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে, যা মূলত মংপুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অল ইন্ডিয়া রেডিও কলকাতা থেকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে আবৃত্তি করেন। সেলিম হিলের সাথে যোগাযোগ। দার্জিলিংয়ের সেলিম হিল টি গার্ডেনও রবীন্দ্রনাথের সাথে সম্পর্কিত। তিনি প্রায়শই এখানে এসে ব্রাহ্ম সমাজের সদস্যদের বাড়িতে থাকতেন। মনে করা হয় যে গীতাঞ্জলির কিছু অংশ এখানেই লেখা হয়েছে। যে বাড়িতে তিনি থাকতেন সেটি বর্তমানে মাদার টেরেজার মিশনারিজ অফ চ্যারিটি পরিচালিত একটি অনাথ আশ্রম। অন্যান্য উল্লেখ্য, দার্জিলিংয়ের কাছাকাছি সিটংয়ে আহালদারা ভিউ পয়েন্টে রবীন্দ্রনাথের মুখের মতো দেখতে একটি পাথর রয়েছে, যা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। মূলত দার্জিলিংয়ের, বিশেষ করে মংপুর, রবীন্দ্রনাথের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এটি তার সাহিত্য সৃষ্টির উৎস এবং শান্ত পরিবেশে সময় কাটানোর প্রিয় আশ্রয় ছিল। এখানে হাতি আছে, হাতি। জামাটা পরিয়ে দে, জামাটা পরিয়ে দে। জামাটা পরিয়ে দে। এই রাস্তাটার নাম কি দাদা? এটা রোহিণী রোড দিয়ে যাচ্ছি আমরা।
চেক পয়েন্ট। দেখো মিঠাই, আমরা কত উপরে উঠে এসেছি। দেখো বাড়িগুলো পাল্টে গেল, তার মানে আমরা দার্জিলিং এর মধ্যে কার্শিয়াং না, এটা কার্শিয়াং, এটা কার্শিয়াং এর মধ্যে আমরা চলে এসেছি। ওয়াও, কি সুন্দর ঝর্ণা। আমরা কত উপরে উঠে এসেছি। আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে, মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে, নব সূত্রে পড়ে আজি গাঁথা নব জন্মদিন। জন্মোৎসবে এই যে আসন পাতা, হেথা আমি যাত্রী শুধু, অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে, নতুন অরুণ লিখা যাবে দিবে যাত্রার ইঙ্গিত। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, এক আসনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম। এক মন্ত্রে দোহে অভ্যর্থনা, প্রাচীন অতীত তুমি, নামাও তোমার অর্ঘ্য অরুণ প্রাণের জন্মভূমি। উদয় শিখরে তার দেখো আদিত্য জ্যোতি, করমোরে আশীর্বাদ মিলাইয়া যাক তৃষাতপ্ত দিগন্তরে মায়াবিনী মরীচিকা। ভরেছিনু আসক্তির ডালি কাঙালের মতো, অসুচি সঞ্চয়পাত্র করো খালি, ভিক্ষা মুষ্টি ধুলায় ফিরায় দাও, যাত্রা তরিবে পিছু ফিরে আর্তচক্ষে, যেন নাহি দেখি চেয়ে চেয়ে জীবন ভোজনের চেয়ে উচ্ছিষ্টের পানে। হে বসুধা, নিত্য নিত্য বুঝায় দিয়েছ মোরে, যে তৃষ্ণা যে ক্ষুধা তোমার সংসার রথে সহস্রের সাথে বাঁধি মোরে, টানায়েছে রাত্রি দিন স্থূল সূক্ষ্ম নানাবিধ ডোরে, নানা দিকে নানা পথে আজ তার অর্থ গেল কমে। ছুটির গোধূলি বেলা তন্দ্রালু আলোকে, তাই ক্রমে ফিরায় নিতেছ শক্তি। হে কৃপণা, চক্ষুকর্ণ থেকে আড়াল করিছ স্বচ্ছ আলো, দিনে দিনে টানিছে কে নিষ্প্রভ নেপথ্য পানে। আমাকে তোমার প্রয়োজন শিথিল হয়েছে, তাই মূল্য মোর হরিছ হরণ, দিতেছ ললাট পটে বর্জনের ছাপ। কিন্তু জানি তোমার অবজ্ঞা মোরে পারে না ফেলিতে দূরে টানি। তব প্রয়োজন হতে অতিরিক্ত যে মানুষ, তারে দিতে হবে চরম সম্মান তব শেষ নমস্কারে। যদি মোরে পঙ্গু করো, যদি মোরে করো অন্ধপ্রায়, যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির প্রদোষচ্ছায়ায়, বাঁধ বার্ধক্যের জালে তবু ভাঙা মন্দির বেদিতে, প্রতিমা অক্ষুণ্ণ রবে সগৌরবে। তারে কেড়ে নিতে শক্তি নাই তব, ভাঙো ভাঙো উচ্চ করো ভগ্নস্তূপ,
জীর্ণ তার অন্তরালে জানি মোর আনন্দ স্বরূপ রয়েছে উজ্জ্বল হয়ে। সুধা তারে দিয়েছিল আনি, প্রতিদিন চতুর্দিকে রসপূর্ণ আকাশের বাণী। প্রত্যুত্তরে নানা ছন্দে গেয়েছে সে ভালোবাসিয়াছি। সেই ভালোবাসা মোরে তুলেছে স্বর্গের কাছাকাছি। ছাড়ায় তোমার অধিকার আমার সে ভালোবাসা, সব ক্ষয় ক্ষতি শেষে অবশিষ্ট রবে তার ভাষা। হয়তো হারাবে দীপ্তি অভ্যাসের ম্লান স্পর্শ লেগে, তবু সে অমৃত রূপ সঙ্গে রবে যদি উঠি জেগে মৃত্যু পরপারে। তারই অঙ্গে এঁকেছিনু পত্রলেখা আম্র মঞ্জরীর রেণু, এঁকেছে পেলব শেফালিকা সুগন্ধি শিশির কণিকায়। তারই সূক্ষ্ম উত্তরিতে গেঁথেছিনু শিল্পকারু প্রভাতের দোলাতে গীত চকিত কাকলি সূত্রে। প্রিয়ার বিহ্বল স্পর্শখানি সৃষ্টি করিয়াছে তার সর্বদেহে রোমাঞ্চিত বাণী। নিত্য তাহা রয়েছে সঞ্চিত, যেথা তব কর্মশালা সেথা বাতায়ন হতে। কে জানি পরায় দিত মালা আমার ললাট ঘিরি সহসা ক্ষণিক অবকাশে। সে নহে ভৃত্যের পুরস্কার, কি ইঙ্গিতে কি অভ্যাসে মুহূর্তে জানায় চলে গেল অসীমের আত্মীয়তা। অধরা অদেখা দূত বলে যেন ভাষাতীত কথা অপ্রয়োজনের মানুষেরা। হে মানুষ, হে ধরণী, তোমার আশ্রয় ছেড়ে যাবে যবে, নিও তুমি গণি যা কিছু দিয়েছ তারে। তোমার কর্মীর যত সাজ, তোমার পথের যে পাথেয়, তাহে সে পাবে না লাজ। রিক্ততায় দৈন্য নহে, তবু যেন অবজ্ঞা করিনি তোমার মাটির দান। আমি সে মাটির কাছে ঋণী, জানাইছি বারংবার। তাহারই বেড়ার প্রান্ত হতে অমূর্তের পেয়েছি সন্ধান। যবে আলোতে আলোতে লীন হত দরজবনিকা, পুষ্পে পুষ্পে তৃণে তৃণে রূপে রসে, সেই ক্ষণে যে গূঢ় রহস্য দিনে দিনে হতো নিঃশ্বসিত। আর নিচে কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। আর সামনে দেখো কুয়াশায় ঢেকে গেছে। ঘন্টি দেখছিস? আমরা কিন্তু এখন মেঘের মধ্যে আছি, ঠিক আছে? ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, এত এত সুন্দর লাগছে না, আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে 24শে জুন, আর এই হচ্ছে আবর্জনাক্ষু তব ঘেরি। বিভৎস চিৎকারে তারা রাত্রিদিন করে ফেরাফেরি। নির্লজ্জ হিংসার করে হানাহানি, শুনি তাই আজি। মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে উঠে বাজি। তবু যেন হেসে যাই যেমন হেসেছি বারে বারে, পণ্ডিতের মূঢ়তায় ধনীর দৈন্যের অত্যাচারে, সজ্জিতের রূপের বিদ্রূপে। মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা বর্বর মুখবিবরে, তারে হাস্য হেনে যাব, বলে যাব এ প্রহসনের মধ্য অঙ্কে অকস্মাৎ হবে লোভ দুষ্ট স্বপনের। নাট্যের কবর রূপে বাকি শুধু রবে ভস্মরাশি। দগ্ধ শেষ মশালের আজ অদৃষ্টের অট্টহাসি। বলে যাব
দূতচ্ছলে দানবের মূঢ় অপব্যয়, গ্রন্থিতে পারে না কভু ইতিবৃত্তে শাশ্বত অধ্যায়। বৃথা বাক্য থাক, তব দেহলিতে শুনি ঘণ্টা বাজে, শেষ প্রহরের ঘণ্টা। সেই সঙ্গে ক্লান্ত বক্ষ মাঝে শুনি বিদায়ের দ্বার খুলিবার শব্দ, সে অদূরে ধ্বনিতেছে সূর্যাস্তের রঙে রাঙা পুরবীর সুরে। জীবনের স্মৃতিদ্বীপে আজিও দিতেছে যারা জ্যোতি, সেই কটি বাতি দিয়ে রচিব তোমার সন্ধ্যারতি। সপ্তর্ষির দৃষ্টির সম্মুখে দিনান্তের শেষ পলে রবে মোর মৌন বিনা মূর্ছিয়া তোমার পদতলে। আর রবে পশ্চাতে আমার নাগকেশরের চারা, ফুল যার ধরে নাই। আর রবে খেয়া তরিহারা এপারের ভালোবাসা, বিরহ স্মৃতির অভিমান। ক্লান্ত হয়ে রাত্রি শেষে ফিরিবে সে পশ্চাতের পানে। দার্জিলিংয়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ছিন্নপত্র সংকলনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিং ভ্রমণ করেছিলেন এবং এই ভ্রমণের স্মৃতি ছিন্নপত্রে স্থান পেয়েছে। 1887 সালের 11 সেপ্টেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবারের সদস্যদের সঙ্গে দার্জিলিং ভ্রমণ করেন। দার্জিলিংয়ে থাকাকালীন তিনি তার ভাগ্নি ইন্দিরা দেবীকে বেশ কিছু চিঠি লেখেন। তা পরে ছিন্নপত্র সংকলনে অন্তর্ভুক্ত হয়। এই চিঠিতে দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা, প্রকৃতির বর্ণনা এবং তার অনুভূতির প্রকাশ দেখা যায়। উদাহরণস্বরূপ ছিন্নপত্র এর 9ম চিঠিতে দার্জিলিংয়ে পৌঁছনোর এবং পথের বর্ণনা পাওয়া যায়। এই চিঠিগুলি রবীন্দ্রনাথের তরুণ বয়সের সৃষ্টি। তখন তিনি প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করতেন এবং তার মন ছিল সৃষ্টিশীলতার জন্য প্রস্তুত। সুতরাং রবীন্দ্রনাথের ছিন্নপত্র সংকলনে দার্জিলিং ভ্রমণের একটি বিশেষ প্রভাব রয়েছে এবং এই স্থান তার সাহিত্যকর্মের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বাস স্ট্যান্ড, এটা কার্শিয়াং স্টেশন। পুরাতন কার্শিয়াং স্টেশন, ক্যাফে টি সেন্ট্রাল, 1881। এখন দেখো সব স্কুলগুলো ছুটি হচ্ছে। সবাই কাজ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছে। এই জায়গাটার নাম কি? কার্শিয়াং বাজার।
কালিম্পংয়ে এখন খুব দাম করা জায়গা হচ্ছে, বঙ্গের বুকগুলো এখানে। রবীন্দ্রনাথের লেখা ছিন্নপত্র হলো রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে চিঠি চাপাটি। তো আজকে চলো সেই নবম চিঠিতে কি আছে তোমাদের সাথে একটু ভাগ করে নিই। দার্জিলিং 1887। এই তো দার্জিলিং এসে পড়লাম। পথে বে খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদেনি, খুব চেঁচামেচি গোলমালও করেনি, উলুও দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে, যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না। সারা ঘাটে স্টিমারে উঠবার সময় মহা হাঙ্গাম। রাত্রি 10টা, জিনিসপত্র সহস্র, কুলি গোটা কতক, মেয়ে মানুষ 5টা এবং পুরুষ মানুষ 1টি মাত্র। নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল, তাতে 4টে করে শয্যা। আমরা 6টি মনীষী। মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল। কথাটা শুনতে যত সংক্ষেপ হলো, কাজে ঠিক তেমনটা হয়নি। ডাকাডাকি, হাঁকাহাঁকি, ছুটোছুটি নিতান্ত অল্প হয়নি। তবু বলেন আমি কিছুই করিনি, অর্থাৎ একখান আস্ত মানুষ একেবারে আস্ত রকম খেপলে যেরকমটা হয় সেই প্রকার মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো। কিন্তু এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুঁজেছি, এত উক্ত স্থান থেকে টেনে বের করেছি, এত বাক্স এবং পুটুলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে, এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাওয়ার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে যে কোনো 26 বৎসর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি। আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে। বাক্স দেখলে আমার দাঁতে দাঁতে লাগে। যখন চারদিকে চেয়ে দেখি বাক্স, কেবলই বাক্স, ছোট বড় মাঝারি হালকা এবং ভারী, কাঠের এবং টিনের এবং পশু চর্মের এবং কাপড়ের, নিচে একটা, উপরে একটা, পাশে একটা, পিছনে একটা। তখন আমার ডাকাডাকি, হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করাবার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায় এবং তখন আমার শূন্য দৃষ্টি, শুষ্ক মুখ এবং দীনভাব দেখলে নিত্যন্ত কাপুরুষের মতো বোধ হয়। অতএব আমার সম্বন্ধে যা মত দাঁড়িয়েছে তা ঠিক। যাক, তারপরে আমি আর একটা গাড়িতে গিয়ে শুলুম। সে গাড়িতে আর 2টি বাঙালি ছিলেন, তারা ঢাকা থেকে আসছেন। তাদের মধ্যে একজনের মাথা টাকে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত বাঁকা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতা দার্জিলিংয়ে ছিল? লক্ষ্মী থাকলে এর যথোচিত উত্তর দিতে পারত। সে হয়তো বলতো তিনি দার্জিলিংয়ে ছিল, কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছেন। আমার উপস্থিত মত এরকম বাংলা জোগালো না। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত স্বর উচ্ছ্বাসোক্তি। ও মা, কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর! কেবলই আমাকে ঠেলে আর বলে, দেখো দেখো। কি করি? যা দেখায় তা দেখতেই হয়। কখনো বা গাছ, কখনো বা মেঘ, কখনো বা একটা দুর্জয় খাদা নাকওয়ালি পাহাড়ি মেয়ে, কখনো বা এমন কত কি
যা দেখতে না দেখতেই গাড়ি চলে যাচ্ছে, এবং দুঃখ কষ্টে যে দেখতে পেল না। গাড়ি চলতে লাগলো, ক্রমে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে সর্দি, তারপরে হাঁচি, তারপরে শাল, কম্বল, বালাপোষ, মোটা মোজা, পা কনকন, হাত ঠান্ডা, মুখ নীল, গলা ভার ভার, এবং ঠিক তারপরেই দার্জিলিং। আবার সেই বাক্স, সেই ব্যাগ, সেই বিছানা, সেই পুঁটুলি, মোটের উপর মোট, মুটের উপর মুটে, ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া, চিনে নেওয়া, মুটের মাথায় চাপানো, সাহেবকে রসিদ দেখানো, সাহেবের সঙ্গে বিতর্ক, জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিস পুনরুদ্ধারের জন্য বিবিধ বন্দোবস্ত করা। এতে আমার ঘন্টা দুয়েক লেগেছিল। পৌঁছেই গেছি। যত সোনাদা, তুমি সোনাদা ঘুম, সেই সোনাদা।
অসীম সুখ